hello guys, welcome back to the new live session of chemistry crash course. Chemistry crash course এখন আমরা দেখব কিভাবে কার্যকরী গ্রুপ ব্যবহার করে যৌগের নামকরণ করা হয়, অর্থাৎ কিভাবে কার্যকরী গ্রুপ ব্যবহার করে আমরা নতুন নতুন যৌগ তৈরি করতে পারি, অর্থাৎ একটা যৌগের সাথে কার্যকরী গ্রুপ যুক্ত হওয়ার পরে যৌগগুলো কিভাবে নতুন নতুন নাম ধারণ করে। অর্থাৎ এখানে মুখস্থ থেকে যদি যৌগগুলো সম্পর্কে ধারণা নেওয়া যায় তাহলে কার্যকরী গ্রুপ ব্যবহার করে আরও অনেক যৌগ তৈরি করা যাবে। এখানে সাধারণত কার্যকরী গ্রুপ ব্যবহারের ক্ষেত্রে তিনটি দিক রয়েছে, একটা হচ্ছে সাফিক্স, প্রিফিক্স এবং সাফিক্স প্রিফিক্স। অনেক গ্রুপ আছে, যেমন আমরা দেখি সাফিক্স, এক নম্বরে সাফিক্স। সাফিক্স হচ্ছে এটা হচ্ছে পরপদ, অর্থাৎ কোনো যৌগের নামের শেষে যৌগটির কার্যকরী মূলকটির নাম যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে। পরেরটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্সটা হচ্ছে কোনো যৌগের গঠনের সময় কার্যকরী গ্রুপের নামটা সাধারণত আগে আসে, অর্থাৎ প্রথমে যুক্ত হয়ে যৌগটির নামকরণ করতে হয়। আর কিছু কিছু কার্যকরী বা ফাংশনাল গ্রুপ রয়েছে, এই ফাংশনাল গ্রুপগুলো কোনো যৌগের আগেও বসতে পারে আবার পরেও বসতে পারে। একই গ্রুপ সাধারণত আগে বসলে একটা নাম হবে, পরে বসলে আরেকটা নাম হবে, কিন্তু কার্যকরী গ্রুপ আগে ও পরে বসে সাধারণত যৌগটি নতুন একটা যৌগ গঠন করে এবং শুধুমাত্র আগে এবং পরে বসার কারণে যৌগটির নামও ভিন্ন হয়। এখানে বলা হয় সাফিক্স প্রিফিক্স। তাহলে এই তিনটি ব্যবহার রয়েছে। আজকে আমরা এখানে 6টা ফাংশনাল গ্রুপ নিয়ে আসছি। এই 6টা ফাংশনাল গ্রুপ সাধারণত সাফিক্স, অর্থাৎ পরপদ, কোনো যৌগের নামের শেষে এই যৌগগুলো নাম যুক্ত করে নতুন যৌগ গঠন করা হয়। আমরা শুধুমাত্র আজকে আমরা 6টা কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ দেখব, যেটা প্রিফিক্স না সাফিক্স, সাফিক্স না শুধুমাত্র সাফিক্স হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখন মূল অংশে চলে যাই। তো মূল অংশে চলে যাওয়ার আগে আমি বলছি, যারা আমার এই ভিডিওতে নতুন ভিউয়ার্স, যারা নতুন দেখছো তাদেরকে বলছি, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করছে অলরেডি, থ্যাংক ইউ ভেরি মাচ। সো গাইস, লেটস গেট বল রোলিং। এখন আমরা দেখব কার্যকরী মূলকের ব্যবহার। যেমন আজকে আমরা দেখব শুধুমাত্র সাফিক্সটার ব্যবহার। তো সাফিক্সের ক্ষেত্রে আমরা বলছিলাম যে সাধারণত কোনো যৌগের নামের শেষে এটা বসে। যেমন প্রথম আমরা আসি, একটা নিয়ে আসবো, যেমন COOH, এটাকে বলা হয়েছে কার্বক্সিলিক মূলক। এটার নাম হচ্ছে কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপ। কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপ। আমরা এখানে দেখছি কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপ। তাহলে কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপটি সাধারণত কোনো যৌগ, এখানে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় যৌগের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক ক্ষেত্রে উভয় ক্ষেত্রে যদি আমরা এটা ব্যবহার করি, সুতরাং আমরা এখন দেখব সাফিক্স। এখানে সাফিক্স সাধারণত আমরা একটা গ্রুপ নিয়ে আসবো, কার্বক্সিলিক মূলক। এখানে এই কার্বক্সিলিক মূলকটি সাধারণত অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় হাইড্রোকার্বনের ক্ষেত্রে যুক্ত হতে পারে। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি যুক্ত হয় তাহলে যৌগের শেষে নামের ক্ষেত্রে উচ্চারণের একটি পার্থক্য আছে। যেমন আমরা যদি অ্যালিফেটিক ক্ষেত্রে হয় তাহলে উচ্চারণটা কেমন হবে, যদি অ্যারোমেটিক ক্ষেত্রে আমরা ব্যবহার করি তাহলে উচ্চারণটা কেমন হবে তা আমরা এখানে দেখব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কার্যকরী মূলকটি যেটা নিয়ে আসছি আমরা কার্বক্সিলিক মূলক, এই কার্বক্সিলিক মূলকের হাইড্রোজেন কার্বন পরমাণুটি সব সময় নামকরণের ক্ষেত্রে দীর্ঘশিখরের অন্তর্গত হবে। যেমন আমরা এখানে নিয়ে আসলাম মিথেন, এখানে আমরা নিয়ে আসবো মিথেন। তাহলে এখানে আমরা একটু মিথেনের একটা হাইড্রোজেনকে বন্ড দ্বারা দেখিয়েছি। কারণটা হচ্ছে কি যে এটা সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা জানি কি যে একটা হাইড্রোজেন পরমাণু একটা কার্বক্সিলিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। কেমন? যেমন যদি হাইড্রোজেন পরমাণুটি কার্বক্সিলিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়
তো কার্বক্সিলিক মূলক সাধারণত অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় হাইড্রোকার্বনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। প্রথমে আমরা দেখব অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে ব্যবহার। অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি আমরা নিয়ে আসি, এখানে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা প্রথমে যে যৌগটা নিব একটা মিথেন আমরা নিয়ে আসব। এখানে দেখছি আমরা মিথেনের 3টি হাইড্রোজেন পরমাণু কার্বনের সাথে দেখানো হলো, আর একটি হাইড্রোজেন পরমাণু একটা বন্ড দ্বারা দেখলাম। তার মানে এই হাইড্রোজেন পরমাণুটি যদি একটি কার্বক্সিলিক গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, কার্বক্সিলিক গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে সাধারণত এখানে যৌগটি হবে এইরকম CH3COOH, তাহলে CH3COOH। এখানে মিথেন থেকে হয়ে গেল ইথেন, এটা হলো ইথানোয়িক অ্যাসিড। এখানে ওইক ওইক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম যে মিথেনের সাথে একটি হাইড্রোজেন পরমাণু যদি একটি কার্বক্সিলিক গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন যৌগটি হয় ইথানোয়িক অ্যাসিড। তাহলে মিথেন থেকে মিথানোয়িক, ইথেন থেকে ইথানোয়িক, প্রোপেন থেকে প্রোপানোয়িক, বিউটেন থেকে বিউটানোয়িক, পেন্টেন থেকে পেন্টানোয়িক, হেক্সেন থেকে হেক্সানোয়িক, হেপ্টেন থেকে হেপ্টানোয়িক, অক্টেন থেকে অক্টানোয়িক, ননেন থেকে ননানোয়িক। ঠিক এইভাবে যৌগগুলোর ক্ষেত্রে নামকরণ করা যেতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম যে এটা ইথানোয়িক অ্যাসিড। এই যৌগ সাধারণত আবার আমরা যারা বাসা বাড়িতে ভিনেগার তৈরি করি তারা সাধারণত এই অ্যাসিটিক অ্যাসিডটা ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা জানি অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। যা হোক সেই পর্যায়ে মানে পরে আসছি, এটা যেহেতু আজকে আলোচনার বিষয় না, আমরা দেখব শুধু ফাংশনাল গ্রুপ হিসেবে। তাহলে এখানে CH3COO মূলকটি যুক্ত হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড। যদি কার্বনের সংখ্যা আমরা একটা বাড়িয়ে দেই, যেমন কার্বনের সংখ্যা 3টা নিব। আগে আমরা বলে রাখি যে এখানে কিন্তু মাত্র মিথেনের একটি কার্বন, আর এখানে কার্বক্সিলিক গ্রুপের একটি হাইড্রোজেন পরমাণু মূল শিকলের অন্তর্গত হয়ে গেল, ফলে কার্বন হলো দুটো। ফলে নামকরণের ক্ষেত্রে আমরা দেখলাম যে মিথেন থেকে হয়ে গেল ইথেন, তখন হলো ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে সাধারণত একটা কার্বন থেকে দুটি হলো। আমার খেয়াল রাখতে হবে যে কার্বক্সিলিক গ্রুপের সাথে অ্যালিফেটিক হাইড্রোকার্বনটি যে দীর্ঘ শিকল যুক্ত হবে, নামকরণের ক্ষেত্রে অবশ্যই যৌগটি একটি কার্বন পরমাণু সবসময় বেশি হবে। কেমন, এখানে মিথেনের ছিল একটি কার্বন পরমাণু, হয়ে গেল একটা হাইড্রোজেন কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হওয়ার কারণে হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড, কারণ কার্বন সংখ্যাটা বেড়ে গেছে। যদি আমরা 3টে কার্বন যুক্ত নেই, যেমন CH3 CH2, এইটা হচ্ছে এইটা হলো অ্যালকাইল মূলক, অর্থাৎ ইথাইল মূলক। তার সাথে আমরা যুক্ত করলাম COOH, তখন যৌগটি হলো ইথেন প্রোপেন, কারণ কার্বক্সিলিক গ্রুপের হাইড্রোজেন পরমাণুটি মূল সাইকেলের অন্তর্গত। তাহলে এখানে হলো ইথেন প্রোপেন, তখন যৌগটির নাম হলো প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রোপানোয়িক অ্যাসিড, এটা হলো মিথেন। এটা হলো অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন অথবা ইথানোয়িক অ্যাসিড, তাহলে আমরা দেখতে পেলাম একটা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিলিন। তাহলে এটা সাধারণত অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা দেখলাম। যদি আমরা এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আসি, তাহলে আমরা এখানে কি দেখতে পাই, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে কিন্তু ওইক কথাটা যুক্ত হবে না, তখন হবে নোইক কথাটা যুক্ত হবে, নোইক, NOIC, নোইক। যেমন এখানে আমরা বেনজিন নিয়ে আসলাম। আমরা জানি যে বেনজিনের 6টি কর্ণে 6টি হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপন যোগ্য, অর্থাৎ অন্য কোনো কার্যকরী মূলক দ্বারা সেখানে প্রতিস্থাপিত হতে পারে। যেহেতু এখানে আমরা কার্যকরী মূলক হিসেবে COOH মূলকটি নিয়ে আসছি, অর্থাৎ কার্বক্সিলিক মূলকটি নিয়ে আসছি, কার্বক্সিলিক, এই মূলকটির নাম কার্বক্সিলিক, কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপ।
ফাংশনাল গ্রুপ। তাহলে আমরা দেখলাম একটা কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপ। এখন যদি আমরা বেনজিনের এই কার্বনে অর্থাৎ 1 নম্বর কার্বনের সাথে যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত করে কার্বক্সিলিক গ্রুপটি বসাই, তখন কিন্তু এটা আর বেনজিন থাকছে না। এটা ছিল আগে ছিল হচ্ছে বেনজিন, যৌগটি ছিল বেনজিন, কিন্তু COOH মূলকটি যুক্ত হওয়ার কারণে যৌগটি হয়ে গেল বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড অর্থাৎ যৌগটি এখন একটা অ্যাসিড হয়ে গেল, অর্থাৎ বেনজোইক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পেলাম যে কার্যকরী গ্রুপ যুক্ত হওয়ার কারণে যৌগটির নাম চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখলাম যে সাধারণত COO মূলকটি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় হাইড্রোকার্বনের ক্ষেত্রে বসলে তাদের নামকরণের ক্ষেত্রে কি হয়, যেহেতু আমরা আজকে সাফিক্স নিয়ে আলোচনা করছি, যৌগগুলো কিন্তু শুধুমাত্র সাফিক্সই হবে। অর্থাৎ এই কি যে 6টা আমরা ফাংশনাল গ্রুপ দেখাচ্ছি, 6টা ফাংশনাল গ্রুপ কিন্তু প্রত্যেকেই সাফিক্স, অর্থাৎ এগুলো নামকরণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কার্যকরী গ্রুপগুলোর নামের উচ্চারণটা যৌগের শেষে হবে। তাহলে এখানে আসলে বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড। এখন আমরা দেখব সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিডই আমরা দেখব। তাহলে সালফোনিক অ্যাসিড যদি আমরা এখানে দেখি, যেমন এখানে SO3 এটা একটা সালফোনিক ফাংশনাল গ্রুপ। সালফোনিক ফাংশনাল গ্রুপ। তাহলে আমরা এখানে দেখলাম যে ফাংশনাল, এখানে সালফোনিক ফাংশনাল গ্রুপ। তাহলে সালফোনিক ফাংশনাল গ্রুপটি সাধারণত কিন্তু অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। যেমন আমরা যদি দেখি, তাহলে প্রথমে আমরা আসি মিথেন। তাহলে আমরা উভয় ক্ষেত্রে এটা আমরা বিক্রিয়াগুলো দেখব। সো গাইস, আমরা এখন দেখব যে সালফোনিক মূলকটি সাধারণত অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় হাইড্রোকার্বনের ক্ষেত্রে ব্যবহার হয়। প্রথমে আমরা আসব যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে। অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা দেখব। তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে যেমন অ্যালিফেটিক হাইড্রোকার্বনে এখানে আমরা প্রথম একটা যৌগ নেব মিথেন। তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু আমরা সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপন করতে পারি। যেমন এই হাইড্রোজেন পরমাণুটি যদি সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে যৌগটি আসে CH3SO3H। তাহলে এইটা হলো মিথেনের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হওয়ার পরের অবস্থা। তাহলে এখানে ছিল মিথেন, তাহলে মিথাইল সালফোনিক অ্যাসিড, যৌগটি হলো মিথাইল সালফোনিক অ্যাসিড। যেমন মিথাইল সালফোনিক অ্যাসিড দেখলাম হচ্ছে মিথাইল সালফোনিক অ্যাসিড। অনুরূপভাবে মিথাইল সালফোনিক অ্যাসিড যদি 1 কার্বন যুক্ত, যদি 2 কার্বন হয় তাহলে ইথাইল সালফোনিক অ্যাসিড, 3 কার্বন হলে প্রোপাইল সালফোনিক অ্যাসিড, 4 কার্বন হলে বিউটাইল সালফোনিক অ্যাসিড, 5 কার্বন হলে পেন্টাইল সালফোনিক অ্যাসিড, এইভাবে 6 কার্বন হলে হেক্সাইল সালফোনিক অ্যাসিড, যদি 7 কার্বন হয় তাহলে হেপটাইল সালফোনিক অ্যাসিড, 8 কার্বন হলে অক্টাইল সালফোনিক অ্যাসিড। তার মানে এইভাবেই প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে শেষে সালফোনিক অ্যাসিড কথাটি যুক্ত হবে, যেমন আমরা এখানে যদি দেখি, তাহলে যৌগটির নামকরণের ক্ষেত্রে আমরা 2 কার্বন যদি নেই, 1 নম্বর CH3
CH2SO3H। আর একটা যদি আমরা আসি কার্বনের সংখ্যা বাড়িয়ে দিয়ে CH3CH2SO3, আমরা আপাতত দুটোই দেখি। এখানে মিথেন ইথেন, তাহলে ইথাইল সালফোনিক অ্যাসিড, ইথাইল সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। এখানে প্রোপেন আছে, তাহলে প্রোপাইল, প্রোপাইল সালফোনিক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম যে প্রোপাইল সালফোনিক অ্যাসিড। এভাবেই সাধারণত অন্যগুলোর নাম একইভাবে প্রোপাইল, বিউটাইল, হেপটাইল, অক্টাইল, ননাইল এভাবে একইভাবে নামকরণ হবে। এখন এটা আমরা দেখলাম শুধুমাত্র অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে, কিন্তু অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা দেখলাম, কিন্তু যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে হয় তাহলে আমরা কি দেখতে পাই? যেমন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে একটা বেনজিন, তাহলে বেনজিন চক্রে একটা হাইড্রোজেন পরমাণু, যেমন তো আমরা আগে বলছিলাম জানি বা আগে বলা হয়েছে যে বেনজিন চক্রে 6টি কর্ণে 6টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। এখানে একটা হাইড্রোজেন পরমাণু রয়েছে। যদি একটি সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন এটা বেড়ে গেল, তাহলে সালফোনিক মূলকটা যদি এখানে প্রবেশ করে তাহলে আমরা সহজে দেখতে পাই যৌগটা কেমন হবে আকৃতি। The shape of the compounds is SO3H। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেনজিনের সাথে সালফোনিক অ্যাসিড মূলক যুক্ত হওয়ার কারণে এটা হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিডের নামটা লিখলে আমরা বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে এইভাবেই সাধারণত সালফোনিক মূলকটি নামকরণের ক্ষেত্রে শেষে যুক্ত করতে হয়। অর্থাৎ যেহেতু এটা সাফিক্সের শেষে কথা আর বলা লাগবে না, সাফিক্স বলতেই বোঝায় যে যৌগের নামকরণের ক্ষেত্রে কার্যকরী মূলকটির নামের উচ্চারণটি যৌগের শেষে হবে। অর্থাৎ সাফিক্স বলতে এটা কি বোঝায়, অর্থাৎ পরপদ। তাহলে এখন আমরা দেখলাম যে এভাবেই সাধারণত সাফিক্স গ্রুপ হিসেবে সালফোনিক গ্রুপটি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় হাইড্রোকার্বনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে আমরা পরের গ্রুপটা দেখব, যেমন এখানে COX অ্যাসিড হ্যালাইড, যেমন COX এটাকে বলা হয় অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড। সো গাইস, এখন আমরা দেখব কিভাবে অ্যাসিড হ্যালাইড যুক্ত করে নতুন নতুন যৌগ গঠন করা যায়। যেমন অ্যাসিড হ্যালাইড হিসেবে এখানে আমরা নিয়ে আসছি যেমন COX, এটার নাম অ্যাসিড হ্যালাইড রেডিকাল, অ্যাসিড হ্যালাইড মূলক। তাহলে অ্যাসিড হ্যালাইড ফাংশনাল গ্রুপ সাধারণত অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় হাইড্রোকার্বনের শেষে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করা যায়। প্রথমে আমরা দেখব অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে। অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি ফাংশনাল গ্রুপ অ্যাসিড হ্যালাইড যুক্ত হয় তাহলে এই যৌগটির নামকরণের ক্ষেত্রে আমরা এটা কিভাবে নামকরণ করব। তাহলে আমরা যদি দেখি যে অ্যাসিড হ্যালাইডের নামকরণের ক্ষেত্রে সাধারণত অ্যাসিড হ্যালাইডের ক্ষেত্রে যৌগটির শেষে হ্যালাইড কথাটা যুক্ত করতে হবে। যেমন আমরা এখানে দেখি COOX, যেমন মিথেন
এখানে হলো মিথেন। তাহলে মিথেনে 4টি হাইড্রোজেন পরমাণু, আমরা একটা হাইড্রোজেন পরমাণুকে আলাদা করে দেখব। তাহলে এখানে দেখলাম যে একটি হাইড্রোজেন পরমাণু আলাদা, অর্থাৎ এই হাইড্রোজেন পরমাণু কার্বনের সাথে একটি মাত্র বন্ড দ্বারা যুক্ত আছে। তাহলে আমরা যদি এই হাইড্রোজেন পরমাণুটিকে একটি অ্যাসিড হ্যালাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে আমরা দেখি যে প্রতিস্থাপনের পরে যেটা আসে CH3COX, CH3COX। তাহলে CH3COX এইটা সাধারণত এখানে আসছে। তাহলে এখন যৌগটির নাম হবে কি? এখন যৌগটির নাম হবে, দেখা যাচ্ছে কি যে এই ধরনের যৌগ নামকরণের করার ক্ষেত্রে সাধারণত অ্যাসিড হ্যালাইডের কার্বন পরমাণুটি মূল শিকলের অন্তর্গত। তাহলে এখানে যদি মূল শিকলের অন্তর্গত হয় তাহলে মিথেন, ইথেন, তাহলে ইথেন থেকে যেহেতু হ্যালাইড, ইথানোইল হ্যালাইড, ইথানোইল হ্যালাইড, ইথানোইল হ্যালাইড, ইথানোইল হ্যালাইড। এখন আমরা দেখব যে এখানে যেহেতু একটা এক্স পরমাণু রয়েছে, তাহলে এই এক্স পরমাণুটা সাধারণত কি? এটা হচ্ছে হ্যালাইড, অর্থাৎ হ্যালোজেন গ্রুপ থেকে আসছে। অর্থাৎ হ্যালোজেন এক্স দ্বারা আমরা সাধারণত হ্যালোজেন গ্রুপকে বুঝি, যেমন আমরা এখানে এক্স সমান লিখতে পারি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এখানে যদি আমরা এখানে ফ্লোরিন যুক্ত, যদি প্রথমে যেটা আছে ফ্লোরিন, আমরা ফ্লোরিন দেখতে পারি। ফ্লোরিন দিয়ে দেখলে কেমন হয় যৌগটি? যেমন এখানে আমরা ফ্লোরিন নিয়ে আসলাম, যেমন CH3COF। তাহলে মিথেন, ইথেন, ইথানোইল ফ্লোরাইড, ইথানোইল হ্যালাইড। তাহলে দেখলাম আছে অ্যাসিড হ্যালাইড ছিল, তাহলে ইথানোইল হ্যালাইড, তাহলে আমরা এখানে দেখলাম যে ইথাইল থেকে আসলে ইথানোইল হ্যালাইড। এখন আমাদের অন্য অন্য নামকরণ করার ক্ষেত্রে কি আছে সেটা আমাদের দেখতে হবে। যেমন আমরা যদি এখানে লিখি ফ্লোরিনের জায়গায় ক্লোরিন, যেমন এখানে আসলো CH3COF, ছিল ইথানোইল হ্যালাইড, কিন্তু এখানে ফ্লোরিন, ইথানোইল ফ্লোরাইড, কারণ এখানে হ্যালাইডটা নাই, ইথানোইল ফ্লোরাইড। আচ্ছা, যদি আমরা এখানে ফ্লোরিনের পরিবর্তে ক্লোরিন নিয়ে আসি তাহলে যৌগটি হবে ইথানোইল ক্লোরাইড, যদি আমরা এখানে ক্লোরিনের পরিবর্তে ব্রোমিন নিয়ে আসি CH3COBr, তাহলে যৌগটি হবে ইথানোইল ব্রোমাইড, তাহলে এইভাবে যদি আমরা আয়োডিন নিয়ে আসি তাহলে আসবে কি CH3COI, তাহলে ইথানোইল আয়োডাইড, সো গাইস আমরা দেখতে পেলাম যে ইথানোইল ক্লোরাইড অ্যাসিড হ্যালাইড ব্যবহার করে কিভাবে অ্যালিফেটিক হাইড্রোকার্বন তৈরি করা যায়। দেখলাম যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন কিভাবে তৈরি করে, অ্যালিফেটিক হাইড্রোকার্বনের সাথে অ্যাসিড হ্যালাইড ব্যবহার করে নতুন যৌগ আমরা তৈরি করতে পারি। এখন আমরা দেখব অ্যাসিড হ্যালাইডের ব্যবহার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে। আমরা এখন দেখব যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে অ্যাসিড হ্যালাইড ব্যবহার করে কিভাবে নতুন যৌগ গঠন করা যায়। তো এখন আমরা দেখি যে কিভাবে এটা আমরা যুক্ত করব। যেহেতু এটা অ্যাসিড হ্যালাইড,
আমরা এখানে একটা বেনজিন চক্র নিয়ে আসব, বেনজিন। তো বেনজিনের একটা হাইড্রোজেন পরমাণু যদি একটা অ্যাসিড হ্যালাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যৌগটির নামকরণ কিভাবে করতে হবে? আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাসিড হ্যালাইডের মূলকটির ক্ষেত্রে এটা কিন্তু সবসময় অ্যাসিড হ্যালাইড কথাটা কিন্তু আসবে না, নামকরণের ক্ষেত্রে নোইল কথাটা যুক্ত করতে হবে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে নোইল কথাটা যুক্ত করতে হবে, এবং বেনজিনের ক্ষেত্রেও একইভাবে নোইল কথাটা যুক্ত করতে হবে। যেমন এখানে আমরা যেমন বেনজিন নিয়ে আসলাম, বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু যেমন আমরা একটা অ্যাসিড হ্যালাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত করলাম, তাহলে এই হাইড্রোজেন পরমাণুটি যদি একটা COX মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন আসবে বেনজানোইল হ্যালাইড। বেনজিন থেকে বেনজোনোইল হ্যালাইড, বেনজোনোইল হ্যালাইড, বেনজোনোইল হ্যালাইড। হ্যাঁ, তাহলে হ্যালাইড কথাটা আসলে এখানে সাধারণত হ্যালোজেন পরমাণুটি যুক্ত হয়ে পারে, হ্যালাইড, বেনজোনোইল হ্যালাইড। যদি আমরা এখানে এই এক্স পরমাণুটিকে পরিবর্তন করে যেমন আমরা ফ্লোরিন নিয়ে আসি, যদি আমরা ফ্লোরিন নিয়ে আসি তখন হবে কি, বেনজোনোইল ফ্লোরাইড আসবে, বেনজোনোইল ফ্লোরাইড, FLORID। যদি আমরা ফ্লোরিনটাকে পরিবর্তন করে একটা ক্লোরিন পরমাণু নিয়ে আসি, তখন যৌগটির নাম হবে বেনজোনোইল ক্লোরাইড। যদি আমরা এখানে ক্লোরিন পরমাণুটাকে চেঞ্জ করি, ক্লোরিন পরমাণুটিকে চেঞ্জ করে যদি আমরা আয়োডিন নিয়ে আসি, তাহলে হবে বেনজোনোইল আয়োডাইড। সুতরাং আমরা দেখতে পেলাম যে সাধারণত বেনজোনোইল মূলকটি সাধারণত দেখলাম অ্যাসিড হ্যালাইড মূলকটি সাধারণত যদি কোনো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথে যুক্ত হয়, তাহলে নামকরণের ক্ষেত্রে কিভাবে নামকরণ করতে হবে। এখানে আমরা দেখলাম যে বেনজোনোইল হ্যালাইড, বেনজোনোইল ফ্লোরাইড, বেনজোনোইল ক্লোরাইড, বেনজোনোইল আয়োডাইড। এখানে একটা ব্রোমিন বাদ গেছে, আমরা যদি ব্রোমিনটাকে যুক্ত করি তাহলে আসবে বেনজোনোইল ব্রোমাইড, বেনজোনোইল ব্রোমাইড। তাহলে এইভাবে সাধারণত যৌগগুলোর নামকরণ করা হয়ে থাকে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে তিনটি মূলক, অ্যাসিড কার্বক্সিলিক মূলক, সালফোনিক মূলক, অ্যাসিড হ্যালাইড মূলক যুক্ত করে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথে যুক্ত করে কীভাবে নতুন নতুন যৌগ গঠন করতে হবে। এখন আমরা দেখব সাফিক্স হিসেবে অ্যালকেন শ্রেণীর যেটা আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটি মূলক কিভাবে যুক্ত করতে হয়। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই তিনটি মূলক যুক্ত করে আমরা দেখব নতুন কি করে সাধারণত যৌগ গঠন করা যায়। সবচেয়ে মজার বিষয় আছে যে এই তিনটি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সাধারণত একক বন্ধন রয়েছে, দ্বিবন্ধন রয়েছে, ত্রিবন্ধন রয়েছে। আমরা জানি যে একক বন্ধন থাকলে কি হয়, দ্বিবন্ধন থাকলে কি হয়, ত্রিবন্ধন থাকলে কি হয়। তার মানে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত, স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অ্যান্ড আনস্যাচুরেটেড অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আমরা যদি দেখি যে এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা সাধারণত যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সেই সমস্ত যৌগগুলো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ে, আর যদি একক বন্ধন থাকে তাহলে যৌগটি অবশ্যই সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়বে। যেমন আমরা দেখি যে এখানে সি একক বন্ধন যুক্ত যৌগ, এইটাই কিন্তু সাধারণত কার্যকরী মূলক ফাংশনাল গ্রুপ অফ ইথেন। দিস ইজ দ্য ফাংশনাল গ্রুপ অফ ইথেন।
তবে আমরা জানি যে এই ফাংশনাল গ্রুপটিতে সাধারণত দুটি কার্বন পরমাণু পরস্পরের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে এবং দুটি কার্বন পরমাণুর অপর হাতগুলো ফাঁকা রয়েছে। এই প্রত্যেকটা হাতে যদি অন্য কোনো পরমাণু না থাকে তাহলে সেখানে নিশ্চিতভাবে হাইড্রোজেন বসে যাবে। তাহলে এইটা একটা ফাংশনাল গ্রুপ, কারণ এখানে একটা মূলক থাকলে মিথেন ইথেন, তাহলে ইথাইল মূলক, এটা হলো একটা ইথাইল মূলক। এখন আমরা দেখব যে এটা সাধারণত বিভিন্ন যৌগের সাথে যুক্ত করা যেতে পারে। যেমন আমরা যদি দেখি যে এই যৌগটার ক্ষেত্রে সেখানে আছে মিথেন, এটা ছিল মিথেন, এটা হলো ইথেন যৌগ, দ্বিকার্বন যুক্ত আছে ইথেন, ইথেন। এখানে একটা খেয়াল রাখি, এই ইথেন যৌগটি সাধারণত শেষে এন আছে। এখন এইখানে একটা মূলক, যেহেতু এটা ইথাইল মূলক, ইথাইল মূলক বা রেডিকাল বা ফাংশনাল গ্রুপ, তাহলে এখানে আমরা দেখলাম যে ইথাইল রেডিকাল বা ইথাইল ফাংশনাল গ্রুপটি সাধারণত অন্য কোনো দীর্ঘ যুক্ত যৌগের সাথে যুক্ত হতে পারবে। কেমনভাবে দেখি, যদি এক কার্বন হয় তাহলে সেটা হচ্ছে কি CH3 একটা বন্ড, এটা হচ্ছে মিথাইল মূলক। তাহলে এখানে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপ্টাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল, একাডেকাইল, ডোডেকাইল, এভাবে নামকরণ করতে করতে যেতে হবে। অর্থাৎ অনেকগুলো নাম আসতে পারে, এটা দীর্ঘ সিকলে কার্বন সংখ্যার উপর নির্ভর করে কতগুলো কার্বন পরমাণু সেখানে রয়েছে। তাহলে আমরা এখানে দেখব যে এই মূলকটি যদি কোনো দীর্ঘ সিকলে যুক্ত হয়, যেমন আমরা দীর্ঘ সিকল হিসেবে এখানে আমরা একটাকে মিথেনকে যদি আমরা একটা সিকল ধরি, তাহলে এই সিকলে যদি আমরা এই মূলকটিকে যুক্ত করি তখন আসে CH2, তার মানে এখানে এক অ্যাটম নম্বর থাকবে না। তাহলে এখানে ছিল মিথেন ইথেন প্রোপেন, এটা হয়ে গেল প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন। কার্বনের সংখ্যা যদি আমরা আরও একটা বাড়াই তাহলে এখানে আসছে CH2, এটার সাথে আমরা এটা যুক্ত করব, তাহলে কি হলো CH2, এখানে একটা দুটো তিনটে চারটা, তাহলে এটা আসলো কি মিথেন ইথেন প্রোপেন বিউটাইল মূলক। যদি আমরা হাইড্রোজেন পরমাণুটা বসে দিই তাহলে এটা হয়ে গেল বিউটেন, মিথেন ইথেন প্রোপেন বিউটেন। তাহলে আমরা এখানে দেখছি এখানে কিন্তু একটা বন্ড আছে, যদি আমরা বন্ডকে তুলে দেই তাহলে তখন এখানে 3 হয়ে যাবে। তাহলে আমরা যখন মিথেন ইথেন প্রোপেন, তাহলে আগে প্রথমটা হলো প্রোপেন, পরেরটা হলো কি বিউটেন। প্রত্যেকটা যৌগের নামকরণের ক্ষেত্রে এন কথাটি যুক্ত হবে। সবচেয়ে খেয়াল রাখতে হবে যে এই যৌগের ক্ষেত্রে কিন্তু একটা সূত্র মেনে চলে, যেমন CnH2n+2, এই সূত্রটা একটা মেনে চলে। অর্থাৎ এখানে CnH2n+2, এক্ষেত্রে আমরা এনটার মান কার্বন সংখ্যা হিসেবে হিসেব করা হয়। যদি এন এর সমান যদি আমরা সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করি, যেমন n ইকুয়াল, we can let it n equal 1 2 3 4 5 6 7 8 9 10 ইসেট্রা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণত n এর মান আমরা যে কোনো সংখ্যায় বসাতে পারি। যদি এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো কথাটা কিন্তু n যুক্ত হবে। তাহলে আমরা যদি এখানে কার্বনের সংখ্যা আমরা 4 নেই, তাহলে এই সূত্র অনুযায়ী কত আসে C4H2 মাল্টিপ্লিকেশন 4 + 2 ইকুয়াল C4H 4 দুগুণ কত হয় 8, 8 2 10। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা দেখলাম যে C4H10 এটা আসলো। এখন যদি আমরা এই যৌগটাকে যদি আমরা পূর্ণরূপে দেখতে চাই যে কিভাবে এটা পরস্পরের সাথে যুক্ত আছে, তাহলে ইলাবোরেট করলে আমরা আসি এখান থেকে CH3 CH2 CH2 CH2। এখন কাউন্ট করলে দেখবো আমাদের কার্বনের সংখ্যা ঠিক আছে কিনা। 1 2 3 4 চারটা কার্বন আছে, 3টা হাইড্রোজেন 6টা, 2 2 4টা, 10টা হাইড্রোজেন পূর্ণ হয়ে গেল।
এটাকে যদি আমরা ভেঙে দেখাই, যেমন এখানে 3টা কার্বন হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এই বন্ড 2টি হাইড্রোজেন পরমাণু আছে, এখানেও 2টি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আমরা দেখব যে প্রত্যেকটার বন্ড কিন্তু হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ আছে, প্রত্যেকটা ক্ষেত্রে পূর্ণ আছে। যেমন কার্বনের একক বন্ধন রয়েছে, হাইড্রোজেনের সাথে একক বন্ধন রয়েছে, অর্থাৎ এটা একটা সম্পৃক্ত, অর্থাৎ স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলা যায়। তাহলে আমরা দেখলাম যেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হলো। কিন্তু যদি আমরা দেখি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে একটু খেয়াল রাখি আমরা, নি এই শব্দটা শুধু বাদ যাবে, এন সাথে বাদ যে ইন যুক্ত হবে, ইন যুক্ত হবে। যেমন ইথেন, এখানে নি একটু ভেঙে লিখি, তাহলে নি এই শব্দটা বাদ যাবে, এখানে যুক্ত হবে নি। এই শব্দটা যদি যুক্ত হয় তাহলে নামটা আসে, আমরা এখানে দেখতে পাই ইথিন, নামটা ইথিন। অর্থাৎ যখন কোনো হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তখন ওই যৌগটি অ্যালকেন শ্রেণীর নামের শেষে এন কথাটা পরিবর্তিত হয়ে ইন কথাটা যুক্ত হবে, তখন নামটা হবে ইনযুক্ত যৌগ। মিথেন থাকলে মিথিন, মিথেন তো হয় না, ইথেন থাকলে ইথিন, প্রোপেন থাকলে প্রোপিন, বিউটেন থাকলে বিউটিন, পেন্টেন থাকলে পেন্টিন, এইভাবে নামকরণগুলো করতে হয়। যেমন আমরা এখানে দেখি একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ, যেমন আমরা এখানে আগের নিয়মে যদি আসি, এখানে সি যৌগটা ছিল আনস্যাচুরেটেড অ্যালোফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে CnH2n। তাহলে আমরা এখানে যদি n = 3, 4, 5, এর আগে আরও আছে এটসেট্রা, তাহলে আমরা যদি এখন দেখি যে সি এখানে n এর মান যদি আমরা 3 ধরি, তাহলে C3H6 যৌগটাকে যদি আমরা ইলাবোরেট করি, তাহলে আসে কত, C 3টা, একটা কার্বনে দ্বিবন্ধন থাকবে। তাহলে আমাদের হাতগুলো পূর্ণ হয়ে গেল। এখানে হাইড্রোজেন পরমাণু 6টি হাইড্রোজেন পরমাণু পূর্ণ হয়ে গেছে, প্রত্যেকটা কার্বনের হাত পূর্ণ হচ্ছে। এখানে 1, 2, 3, 4টা এই কার্বন হাত 4টি পূর্ণ হচ্ছে, 1, 2, 3, 4। মধ্যবর্তী মিডল কার্বন হ্যাজ 4 হ্যান্ড, এখানে লেফট অ্যান্ড রাইট সাইডে হাতগুলো পূর্ণ হচ্ছে। তাহলে আমরা দেখলাম এটা একটা যৌগ হলো। এই যৌগটাকে আমরা কীভাবে দেখতে হতে পারি, CH3 CH2 এখানে একটা দ্বিবন্ধন। তাহলে এইটা হলো তখন অ্যালকিন। এইভাবে অ্যালকিনের ইন কথাটা যুক্ত করে কার্বন সংখ্যায় বৃদ্ধি করে আমরা প্রত্যেকটা কার্বনের শেষে এনের জায়গায় ইন যুক্ত করে আমরা নামকরণ করতে পারি। যেমন ইথেন থাকলে ইথিন, প্রোপেন থাকলে প্রোপিন, বিউটেন থাকলে বিউটিন, পেন্টেন থাকলে পেন্টিন, তারপর হেক্সেন থাকলে হেক্সেন, হেপটেন থাকলে হেপটিন, অকটেন থাকলে অকটিন, ননেন থাকলে ননিন, এভাবে আমরা করব। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কমপক্ষে একটা কার্বনের সাথে একটা কার্বনের একটা দ্বিবন্ধন থাকবে। আবার যদি আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি আমরা ত্রিবন্ধযুক্ত যৌগ দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এন কথাটা বাদ, ইথেন যেমন অ্যালকেন, ALKANE, এই অ্যালকেনের এন শব্দটার পরিবর্তে আইন শব্দটা যুক্ত করতে হবে। আইন কথাটা যুক্ত করলে তখন আমরা দেখবো যে অ্যালকাইন কথাটা হয়ে যাবে। যেমন ইথেন থেকে ইথাইন, ইথেন যুক্ত করব আইন, তখন এনটা এনই বাদ যাবে, তখন তখন নামটা আসবে আইন, ইথাইন, THYN, ইথাইন। যেমন এখানে আসি মিথেন, ইথেন হয়ে গেল ইথাইন, প্রোপেন,
প্রোপেন হয়ে গেল প্রোপাইন, বিউটেন হয়ে গেল বিউটাইন, পেন্টেন হয়ে গেল পেন্টাইন, এভাবে যৌগগুলো নামকরণ করতে হয়। তাহলে আমরা যদি দেখি এই যৌগগুলো আমরা যদি এখানে বসাই, যেমন এখানে আমরা বললাম ইথেন, তাহলে 2টি কার্বন হবে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, বাকি কার্বনের হাতটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। যদি আমরা লিখি এখানে প্রোপেন, তাহলে 3টা কার্বন, কমসে কম একটা কার্বনের ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন পরমাণু আমরা সেট করলাম, বাকি এখানে আসে কয়টা, 3টা হাইড্রোজেন পরমাণু পূর্ণ হয়ে গেল। এখানে বিউটেন, তাহলে বিউটেনে আসলে একটা কার্বন, 2টি কার্বন, 3টি কার্বন, 4টে কার্বন, কমসে কম একটা কার্বনে যে কোনো কার্বনে বসতে পারে দ্বিবন্ধন, ত্রিবন্ধন। তাহলে আমরা যে কোনো একটা প্রান্তে নিয়ে গেলাম, লেফট সাইডে নিয়ে গেলাম, তাহলে এখানে দেখলাম কত, রাইট সাইড লেফট সাইড যে কোনো একটা বসানো যাবে, একটা 3টা হলো, তাহলে এখানে একটা হাত বাকি থাকে হাইড্রোজেন, এর হাত বাকি নাই, এখানে 2টি হাত বাকি আছে, 2টি হাইড্রোজেন পরমাণু আমরা ইন্টার করালাম এখানে, ওকে। এইভাবে সাধারণত ত্রিবন্ধযুক্ত যৌগ গঠন। এখানে পেন্টেনের ক্ষেত্রে একই রকম 5টা কার্বন থাকবে, একটা কার্বনের অবশ্যই ত্রিবন্ধন থাকবে এভাবেই। সো গাইস, আমরা দেখলাম যে এই 3টা কিভাবে যুক্ত, মানে কিভাবে নতুন করে যৌগ গঠন করতে হয় অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকেনের ক্ষেত্রে। তাহলে একটা বিশেষ করে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে একটা মোটামুটি ধারণা আমাদের আসলো, এবং সাধারণত সাফিক্স গ্রুপের ক্ষেত্রে কার্বক্সিলিক গ্রুপ, সালফোনিক গ্রুপ, অ্যাসিড হ্যালাইড